বৈশাখী দেবীর মেয়ে দোলা এবং বৌমা কাকলি একসঙ্গে গর্ভবতী হওয়ার সৌভাগ্য লাভ করে, কিন্তু তাদের দুজনের সঙ্গে একেবারে আলাদা রকম আচরণ করা হয়। ও বৌদি, আমার জামা কাপড় ভর্তি সুটকেসটা একটু খাটের উপর তুলে দাও তো। আমি আমার শাড়িটা বার করব, কারণ এই সময় নিচু হতে গেলে আমার পেটে লাগবে। ডাক্তার আমাকে বেশি ঝুঁকে কাজকর্ম করতে বারণ করেছে। দোলা, আমি তো নিচু হয়ে সুটকেস তুলতে পারবো না, কারণ ডাক্তারবাবু আমাকেও এই সময় নিচু হয়ে কোনো কাজ করতে একদম বারণ করেছে। এতে করে বাচ্চার ক্ষতি হতে পারে। ও হ্যাঁ, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। তুমিও তো আমার মতো প্রেগনেন্ট। কিন্তু বৌদি, তোমার তো বেশ শরীর স্বাস্থ্য ভালো। তুমি যদি একটু নিচু হয়ে আমার সুটকেসটা তুলে দাও, তাহলে এতে আহামরি তোমার কিছু ক্ষতি হবে না। তাই তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। দোলা এই কথা বললে কাকলি গর্ভবতী অবস্থায় তার ননদের ভারী সুটকেস তুলে দিতে বাধ্য হয়, কিন্তু দোলা তাতে কোনো রকম মায়া দয়া দেখায় না। সে শুধুমাত্র তার বৌদিকে দিয়ে কাজ করানোর জন্য ব্যস্ত থাকে। এভাবে কিছুদিন কাটে। দোলা এখন সব সময় পায়ের উপর পা তুলে আরাম করে, অন্যদিকে কাকলি সারাদিন খেটে খেটে মরে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন পেরিয়ে আসে। খুব দুর্বল লাগছে, ফ্রিজ থেকে কয়েকটা ফল বার করে কেটে খেয়ে নি, কারণ সকাল থেকে ভালো করে ব্রেকফাস্টও খেতে পারিনি। আর এই সময় যদি ভালো মন্দ খেতে না পারি, তাহলে আমার বাচ্চা তো পুষ্টি পাবে না। ডাক্তারবাবু আমাকে বারবার করে ভালো মন্দ খেতে বলেছে। এই বলে কাকলি দুপুরবেলা ফ্রিজ থেকে আম, জাম, কাঁঠাল বিভিন্ন ধরনের ফল বার করে কেটে খায়। এমন সময় দোলা যখন তার ননদকে ফল খেতে দেখে, তখন সে ভীষণই রেগে যায় আর সঙ্গে সঙ্গে নিজের মাকে সেখানে ডেকে নিয়ে আসে। মা দেখো, বৌদি কেমন একা একা বসে বসে ফল খাচ্ছে, যেন এই বাড়িতে বৌদি একাই প্রেগনেন্ট। আমি কি গর্ভবতী নই বলো? আমারও তো এখন অনেক বেশি বেশি ফল খাওয়া উচিত। বৌদি কিন্তু আমাকে একটুও ফল দিল না। বৌদি সবসময় নিজেই গিলতে ব্যস্ত থাকে। আমার দিকে তো কারোর কোনো খেয়ালই নেই। আমি বেকার বাপের বাড়িতে এসেছি, এর থেকে ভালো তো আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। কিন্তু মা, আজকে সকালবেলায় তো আমি দোলাকে অনেক রকমের ফল কেটে দিয়েছি, তাই আমি ভাবলাম ও হয়তো দুপুরে আর ফল খাবে না। এমনিতেও অতিরিক্ত ফল খাওয়া কিন্তু ভালো নয়। আর আমি তো এই সামান্য কিছু ফল নিয়ে খেতে বসলাম, তাতে আপনাদের কাছে আমি খারাপ হয়ে গেলাম। একদম মিথ্যা কথা বলবে না বৌদি। তুমি সকালবেলা যে ফলগুলো আমাকে কেটে দিয়েছিলে, ওগুলো সব পচা ছিল। গর্ভবতী অবস্থায় আমি কি পচা ফল খাবো? আমি ভালো করেই বুঝতে পারছি, যাতে আমার বাচ্চার ক্ষতি হয়, তুমি সেই জন্য এরকম করেছো। আসলে আমি এখন এখানে বাপের বাড়িতে এসে পড়ে আছি তো, সেই জন্য তোমার সহ্য হচ্ছে না। দোলা এরকম ভাবে বললে কাকুলির খুবই খারাপ লাগে, কারণ তার মনে একদমই এরকম কোনো অভিসন্ধি নেই। সকালবেলা সে সত্যিই তার ননদকে ভালো ভালো ফল কেটে খেতে দেয়, কিন্তু দোলা একেবারে চোখের নিমেষে মায়ের সামনে মিথ্যা কথা বলে, যার ফলে বৈশাখী দেবী তার বৌমাকে খুবই বকাবকি করে। তাই কাকুলির আর মোটেই ফল খেতে ইচ্ছা হয় না। সে তখনই সমস্ত ফল তার ননদকে খেতে দিয়ে দেয়, আর দোলা খুবই আনন্দ করে ফল খেতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, প্রীতম, কিছুদিন পরেই তোর বোনের সন্তান জন্ম নেবে, আর তুই তোর শ্বশুরবাড়ির লোকজনকে ভালো করেই জানিস, ওরা ভীষণ কিপটে। তাই আমি ঠিক করেছি, আমি নিজে আমার মেয়েকে 7 মাসের সাধ খাওয়াবো, তার সাথে পাড়ার সব মহিলাদের নিমন্ত্রণ করব। আমি কিন্তু একটা বড় করে অনুষ্ঠানের আয়োজন করতে চাইছি। হ্যাঁ, ভালো তো। আর তাছাড়া আমার বউয়ের 7 মাস হয়ে গেছে, তাই দোলা আর কাকুলির একসাথে সাধের অনুষ্ঠানের আয়োজন করা যাবে। একই বাড়িতে দুজনের সাধ হলে মজাও হবে। প্রীতম এই কথা বললেই বৈশাখী দেবী তখনই তার ছেলেকে থামিয়ে দেয়, কারণ সে মোটেই তার বৌমার সাধের অনুষ্ঠান করতে রাজি নয়। না না, তোর বউয়ের সাধের অনুষ্ঠান করা যাবে না। তুই যখন আমার পেটে ছিলিস, তখন আমার শাশুড়ি মাও কিন্তু আমার জন্য কোনো সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এটা আবার কিরকম নিয়ম? এই বাড়িতে মেয়ের সাধের অনুষ্ঠান হবে, কিন্তু আমার বউয়ের সাধের অনুষ্ঠান হবে না, এটা হয় নাকি? আমাদের এই বাড়িতে বৌমাদের জন্য সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয় না, এতে নাকি বাচ্চার ক্ষতি হতে পারে। আমি যেটা বলছি সেটাই হবে, কারণ আমার শাশুড়ি মা আমাকে বলেছিল এই বাড়িতে বউয়ের সাধের অনুষ্ঠান হলে বাচ্চার অমঙ্গল হয়। তাই তোর বউয়ের কোনো রকম কোনো সাধ হবে না, শুধুমাত্র আমার মেয়ের সাধের অনুষ্ঠান হবে। তাছাড়া আমি একজন সাধু বাবার কাছ থেকে জানতে পেরেছি, একসাথে 2 গর্ভবতী মহিলার সাধের অনুষ্ঠানের আয়োজন করা যায় না। বৈশাখী দেবী এভাবে মিথ্যা বাহানা করে নিজের ছেলেকে চুপ করিয়ে দেয়, আর প্রীতম তার মায়ের কথার উপর কোনো কথা বলতে পারে না। কিন্তু এমন সময় শাশুড়ি মায়ের কথা শুনে কাকুলির ভীষণ পরিমাণে খারাপ লাগে।
কারণ সেও নিজের স্বাদের অনুষ্ঠানের জন্য অনেক রকমের পরিকল্পনা করে রাখে। সেসব পরিকল্পনা তার শাশুড়ি মা এক নিমেষের মধ্যে ভেস্তে দেয়। কিন্তু অন্যদিকে দোলা যখন জানতে পারে তার মা তার জন্য বড় করে স্বাদের অনুষ্ঠানের আয়োজন করছে, তখন সে আনন্দে লাফিয়ে ওঠে। মা, আমি আমার স্বাদের জন্য অনেক অনেক শপিং করব। আর হ্যাঁ, আমার রান্নাবান্না কিন্তু কোনো রাঁধুনি করবে না, কারণ এই সময় আমি বাইরের কারোর হাতে রান্না খাবো না। শুধুমাত্র বৌদি আমার জন্য রান্নাবান্না করবে। বৈশাখী দেবীর মেয়ে সমস্ত কথা মেনে নেয়। কিছুদিনের মধ্যেই দোলার জন্য তার মা দামি দামি শাড়ি, জামা কাপড়, গহনা ইত্যাদি কিনে নিয়ে আসে। এমনকি দোলার হবু বাচ্চার জন্য অনেক রকমের ক্রিম, খেলনা, ছোট ছোট জামা কাপড় আরো বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসে। কিন্তু সে তার ছেলের বউয়ের জন্য কোনো কিছু কিনে নিয়ে আসে না। আপনি আপনার নাতি নাতনির জন্য যে জামা কাপড়, খেলনাগুলো কিনে নিয়ে এসেছেন ওগুলো খুব সুন্দর, তাই ওগুলো আমি আমার ঘরে সাজিয়ে রাখবো, কারণ যখন আপনার নাতি নাতনি হবে তখন ওরা এগুলো নিয়ে খেলা করবে। মোটেই না, তুমি একদম ওই জিনিসগুলোতে হাত দেবে না, কারণ ওগুলো আমি আমার মেয়ের সন্তানের জন্য নিয়ে এসেছি। আমার মেয়ের যখন নাতি নাতনি হবে তখন আমার মেয়ে ওই জিনিসগুলো শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। তোমার স্বামী তোমার ছেলে মেয়ের জন্য জামা কাপড়, খেলনা অনেক কিছুই কিনে দেবে, তাই তুমি আমার মেয়ের জিনিসের উপর ভাগ বসানোর চেষ্টা করো না, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। শাশুড়ি মা এই কথা বলে বৌমাকে একেবারে চুপ করিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। ইতিমধ্যে কাকুলি তার ননদের ঘর, জামা কাপড় ইত্যাদি ভালো মতো পরিষ্কার করে দেয়। সে সকাল থেকে রাত পর্যন্ত ননদের খাওয়া দাওয়ার দিকে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখে। কিন্তু কাকলি গর্ভবতী হওয়া সত্ত্বেও তার প্রতি কারোর কোনো খেয়াল থাকে না। শুধুমাত্র প্রীতম তার বউয়ের খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু যেহেতু প্রীতম সারাদিন বাড়িতে থাকে না, তাকে কাজের জন্য সারাদিন বাইরেই থাকতে হয়, তাই সে ঠিকমতো তার বউয়ের খেয়াল রাখার সুযোগ পায় না। এভাবেই দেখতে দেখতে দোলার স্বাদের অনুষ্ঠানের দিন এগিয়ে আসে। এমন সময় বাড়ির বড় বউ গর্ভবতী অবস্থাতেই রান্নাঘরে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ননদের স্বাদের অনুষ্ঠানের জন্য রান্নাবান্না করে। এতে করে কাকলির প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে, কিন্তু তবুও সে রেহাই পায় না। কি হলো বৌদি, কখন থেকে তোমাকে খেতে দিতে বলছি, তুমি আমার কথা শুনছো না কেন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই চলে এসেছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। তোমাকে বারবার করে বললাম সময় মতো আজকে রান্না বান্না কমপ্লিট করবে, কিন্তু তুমি আজকে ইচ্ছা করেই লেট করছো, যাতে আমার স্বাদের অনুষ্ঠানে বাধা পড়ে, তাই তো? তুমি এত হিংসুটে কেন বলো তো? আরে এসব তুমি কি বলছো? আমার রান্না হয়ে গেছে, এই নাও। আমি তোমার কথা মতো চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, ডাব চিংড়ি, পাবদা মাছের ঝোল, ইলিশ মাছের ভাপা আরো অনেক কিছু রান্না করেছি, তুমি খেয়ে নাও। তুমি তো দেখছো আমি ভোরবেলা থেকে উঠে রান্না বান্না করছি। এই অবস্থায় রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা কিন্তু খুবই কষ্টকর। যাই হোক, বাদ দাও। এ কি বৌমা, তুমি এত বড় পেট নিয়ে আজকে সারাদিন রান্না বান্না করলে, আর ননদকে এখন এরকম ভাবে সাজিয়ে খেতে দিচ্ছ, কিন্তু তোমার শরীরের কে খেয়াল রাখবে? তুমিও তো গর্ভবতী। তুমি যদি সারাদিন এরকম ভাবে খাটাখাটনি করো তাহলে তো তোমার শরীর খারাপ করবে। তুমিও তোমার ননদের পাশে এসে বসে পড়ো, আর দুজনে মিলে একসঙ্গে খাবার খেয়ে নাও। পাড়া প্রতিবেশী এমন কথা বললে বৈশাখী দেবী তাদেরকেও কুসংস্কারের জন্য কাহিনীর কথা শোনাতে শুরু করে, কিন্তু কেউ তার কোনো কথা বিশ্বাস করতে চায় না। চুপ কর তো, এই বাড়িতে তোর যখন মেয়ের স্বাদ হচ্ছে তখন তোর বৌমারও স্বাদ হবে, কারোর কোনো ক্ষতি হবে না, কারণ এটা মোটেই ভালো দেখায় না যে এক টেবিলে বসে তোর গর্ভবতী মেয়ে বেশি বেশি খাবার খাবে, অন্যদিকে তোর গর্ভবতী বউ মুখ শুকিয়ে দাঁড়িয়ে থাকবে। আর তুই কেমন শাশুড়ি মা, নিজের মেয়েকে কত গহনাগাটি কিনে দিয়েছিস, সুন্দর দামি শাড়ি পরিয়েছিস, কিন্তু বৌমাকে দেখ একেবারে কাজের মাসির মতো লাগছে। সন্তান জন্মের পর তোর মেয়ে তো নিজের সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, কিন্তু তুই তোর বৌমার নাতি নাতনিকে নিয়ে সংসার করবি, এটা ভুলে যাস না। এভাবেই পাড়া প্রতিবেশী সবাই মিলে জোর করে কাকুলিকে টেবিলে খেতে বসিয়ে দেয়। তাই কাকুলি তার ননদের সঙ্গে বসে নানান রকম খাবার খায়। কিছুক্ষণ পর উপহার দেওয়ার সময় পাড়া প্রতিবেশী সবাই দোলার থেকে বেশি দামি দামি উপহার কাকুলিকে দেয়, যা দেখে দোলা একেবারে রাগে লাল হয়ে ওঠে। এভাবে ননদ এবং বৌদি দুজনের স্বাধীন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর, বৌদি তুমি কিন্তু একটা উপহারও রাখবে না, কারণ এই উপহারগুলো আমার খুব পছন্দ হয়েছে, আর এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমার জন্য করা হয়েছিল, তাই যা উপহার পেয়েছি সেটা আমার প্রাপ্য।
তুমি তোমার সব উপহার আমাকে দিয়ে দাও। না দোলা, পাড়ার সব মহিলারা আমার সন্তানের মঙ্গল কামনা করে আমাকে উপহার দিয়েছে, তাই আমি একটা উপহারও তোমাকে দিতে পারবো না। এই জিনিসগুলো সবাই যদি আমাকে দিত তাহলে আমি তোমাকে নিশ্চয়ই দিতাম, কিন্তু এগুলো সবাই আমার সন্তানকে উপহার দিয়েছে। একদম ফালতু কথা বলবে না। তুমি বারবার আমার সঙ্গে হিংসা করো। আমি জানি তোমার বিয়ের পর থেকে তুমি সবসময় আমার সঙ্গে হিংসা করছো, তাই আমি তোমার কোনো কথা শুনবো না। আমার ওই উপহারগুলো চাই মানে চাই। এভাবে দোলা বাড়ি বাড়ি সেই উপহারগুলো দেওয়ার কথা বললেও কাকুলি কিছুতেই তার কথা শুনতে চায় না, যার ফলে দোলা খুবই রেগে যায় আর সে রেগে গিয়ে তার বৌদির সঙ্গে হাতাহাতি করতে শুরু করে। এমনকি দোলা কাকুলিকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এমন সময় কাকুলি ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে আর সে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। এমন সময় সেখানে প্রীতম ছুটে আসে। এ কি দোলা, তুই আমার বউকে ধাক্কা মেরে দিলি? আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে তো। তুই কিরকম ননদ? আর মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? প্রীতম তখনই তার বউকে নার্সিং হোমে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে দোলা এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ সত্যিই তারা মা এবং মেয়ে দুজনেই অন্যায় করে ফেলেছে। আর সামান্য হলেই আপনার ওয়াইফের অনেক বড় ক্ষতি হয়ে যেত। তবে আমি ওনাকে ওষুধ তো দিয়ে দিয়েছি, তাই আপনি একদম চিন্তা করবেন না। আপনার ওয়াইফ আর সন্তান এখন ভালো আছেন। ডাক্তারবাবুর কথা শুনে প্রীতম এবং তার পরিবার মনে মনে শান্তি পায়। তবে প্রীতম তার মা এবং বোনের সঙ্গে কোনো কথা বলতে চায় না। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার সন্তানের ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইনি। আমি ঠিক করেছি আমি এবার শ্বশুর বাড়িতে ফিরে যাব, কারণ সত্যিই তো আমিও গর্ভবতী আর তুমিও গর্ভবতী। তোমার সঙ্গে এরকম অন্যায় অত্যাচার করা উচিত হয়নি। আমার সঙ্গে যদি কেউ এরকম ব্যবহার করে তাহলে আমারও তো খারাপ লাগবে। দাদা, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। শেষ পর্যন্ত দোলাকে তার দাদা এবং বৌদি ক্ষমা করে দেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ননদ বৌদি দুজনেই সুস্থ সবল বাচ্চাকে জন্ম দেয়। সেদিনের পর থেকে তারা সবাই মিলেমিশে সন্তান মানুষ করতে শুরু করে। অমৃতা সেদিন খুব চিন্তায় পড়েছিল। সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তাকে দেখেই সেটা বোঝা যাচ্ছিল সে রীতিমতো চোখে জল ফেলতে ফেলতে রাস্তা হাঁটছিল। তখন সঙ্গীতা ও মায়া রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিল। তাকে এরকম অবস্থায় দেখে সঙ্গীতা বলে, কি হলো রে অমৃতা, তুই এরকম কাঁদছিস কেন? তোর কিছু হয়েছে নাকি? এই দাঁড়া অমৃতা, দাঁড়া বলছি। আরে কি হলো অন্তত বলে যা। এই, তুই আমাদের কথা শুনতে পাচ্ছিস না? এই এই চুপ কর। আমার তো মনে হচ্ছে ও যেখানে কাজ করে না, ওই যে হোটেলটার কি যেন নাম, চিকেন 7, ওকে ওই হোটেল থেকে বের করে দিয়েছে নাকি? এই অমৃতা বল না। এই, আমরা তোকে লজ্জা দেব না। তোর কি হয়েছে আমাদেরকে বল না। না রে, ওই হোটেল থেকে অমৃতাকে তাড়াতে পারবে না। অমৃতার জন্যই তো ওই হোটেলটা চলছে। অমৃতা নানান রকমের আইটেমে চিকেন রান্না করে। ও কাজ ছেড়ে দিলে তো ওই হোটেলটাই বন্ধ হয়ে যাবে। এই অমৃতা, শোন না। তাদের ডাকার আওয়াজ পেয়েও অমৃতা তাদের কাছে দাঁড়ায়নি। সে আরো জোরে জোরে হাঁটতে শুরু করে দিয়েছিল। এটা দেখে সঙ্গীতা ও মায়া রীতিমতো অবাক হয়েছিল। এই মেয়ের কি যে হলো কি জানি বাবা। এটা ছিল বরাননগরের ঘটনা, যেখানে অমৃতা ছোটবেলা থেকেই সঙ্গীতা ও মায়ের সঙ্গে খেলাধুলো করে বড় হয়ে উঠেছে। তারা একে অপরের খুব ভালো বন্ধুও ছিল। সঙ্গীতা ও মায়ের পারিবারিক অবস্থা খুবই ভালো ছিল। সঙ্গীতার বাবার নিজস্ব পোল্ট্রি ফার্ম ছিল, যেখানে মায়ের বাবা পয়লান বাবু বাস সাপ্লাইয়ের কাজ করে মোটা টাকা ইনকাম করত। দরিদ্র বলতে একমাত্র অমৃতাই ছিল। অমৃতার বাবা ছিল না। তার মা জমিতে চাষের কাজ করে তাদের সংসার চালাতো। এখন তারা বেশ বড় হয়ে উঠেছিল, তাই সঙ্গীতা ও মায়া তাদের বাবাদের ব্যবসা নিজেরাই সামলাতো। ঠিক অপরদিকে অমৃতার মা খুব গরিব এবং তাদের নিজস্ব কোনো ব্যবসা না থাকায় অমৃতা লোকের হোটেলে অল্প টাকার বিনিময়ে কাজ করে কিছুটা হলেও তাদের সংসারের হাল ধরার চেষ্টা করত। এ এমন করে এখান থেকে চলে গেল যেন আমরা ওর কাছ থেকে টাকা ধার চাইবো। কি আজব মেয়ে বলতো। এরকম করার কি দরকার ছিল? আমরা তো শুধু ওকে কোথায় যাচ্ছে সেটাই জিজ্ঞাসা করেছিলাম। না সঙ্গীতা, আমরা হয়তো ভুল ভাবছি। ওর নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে, না হলেও আমাদেরকে এভাবে এড়িয়ে কখনোই যায় না। এমনকি ও কাজে যাওয়ার আগেও আমার সঙ্গে কথা বলে যায়। তাহলে চল আমরা ওর পিছু নিয়ে দেখি ও কোথায় যাচ্ছে আর আমাদের সঙ্গে কেন এরকম করছে, তাহলে বোঝা যাবে। এই বলে তারা দুজনে অমৃতার পিছু নেয়। বেশ কিছুটা যাওয়ার পর তারা দেখে অমৃতা জেনারেল হসপিটালে ঢুকছে।
তখন তারাও তার পিছু পিছু জেনারেল হসপিটালে যায়। তখন তারা অমৃতাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে দেখে। দেখুন, আমি কিছুই করতে পারবো না। আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় ওনাকে এত পরিশ্রম কেন করান? ওনাকে একটু বিশ্রাম দিতে পারেন না? আমি বিশ্রাম কিভাবে দেব ডাক্তার বাবু? মা আমাদের সংসারের পরিস্থিতি দেখে নিজেই বিশ্রাম নেয় না, আর আমি এতটাও টাকা ইনকাম করি না যে মাকে আমি কাজ করতে বারণ করব। সেসব আমাকে বললে হবে না। আমি ডাক্তার, তাই ওনার শরীরের যেই কন্ডিশন সেটাই বলেছি। এখন আপনাদের ব্যাপার। আর হ্যাঁ, ওনাকে এখানে রাখতে গেলে প্রতিদিন হসপিটালের বেড ভাড়া ও ওষুধ বাবদ 10,000 টাকা করে খরচা দিতে হবে। এবার চিকিৎসা করাতে চাইলে করান, নয়তো এখান থেকে ওনাকে নিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই তাতে। ডাক্তারের কথা শুনে অমৃতার চোখ থেকে জল পড়তে থাকে। সে ডাক্তারের কাছে কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু ডাক্তার তার কোনো কথাই শুনছিল না। এটা দেখে সঙ্গীতা ও মায়া আসল ব্যাপারটি বুঝতে পারে এবং তারা সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে, দূর, এই মেয়েটা একেবারেই অন্যরকম। ছোটবেলা থেকে একই রকম থেকে গেল। এখন আমরা ওকে সাহায্য করতে গেলে ও আমাদের সাহায্য নেবে না। হ্যাঁ, আর উল্টো আমাদের সঙ্গেই কথা বলা বন্ধ করে দেবে। আরে বন্ধুরা বিপদের সময় কাজে আসবে না তো কখন আসবে শুনি? এই আজকের দিনটা বাদ দে, আমরা দুজনে বরং কালকে ওদের বাড়িতে যাব আর গিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্যের কথা বলবো। আজকেও এদিক ওদিক থেকে চেষ্টা করুক, টাকা না পেলে নিশ্চয়ই আমাদেরকে না বলতে পারবে না। অমৃতা কেমন ধরনের মেয়ে ছিল সেটা তার দুই বন্ধু ভালোভাবেই জানতো। অমৃতা তখনও হসপিটালে বসেই ছিল। সে তার মায়ের চিকিৎসার খরচ যাতে কমানো যায় সেই জন্য ওখানেই বসেছিল। কিন্তু ডাক্তার অমৃতার কোনো কথা না শুনে নিজের মতো অন্যান্য পেশেন্টদের চিকিৎসা করেই যাচ্ছিল। এই যে, কি সমস্যা তোমার, বলো। ডাক্তার বাবু, কালকে বউকে নিয়ে শহরে ঘুরতে গিয়েছিলাম। ওখানকার বড় রেস্টুরেন্ট থেকে দামি বাম্বু চিকেন খেয়েছিলাম। খেতে খুব ভালো টেস্ট ছিল জানেন। আরে আপনি এখানে বাম্বু চিকেনের বর্ণনা দিতে এসেছেন নাকি চেক আপ করাতে এসেছেন? কি প্রবলেম সেটা বলুন। হ্যাঁ ডাক্তার বাবু, ওই বাম্বু চিকেন খেয়ে আমার আর আমার বউ দুজনেরই পেট খারাপ করেছে। আসলে এত ভালো লেগেছিল যে আমরা লোভ সামলাতে না পেরে প্লেটটাই চেটে পুটে খেয়ে ফেলেছি। অমৃতা তাদের সব কথাই শুনছিল। বাম্বু বিরিয়ানির নাম শুনে তার মাথায় একটা নতুন আইডিয়া আসে। বাম্বু বিরিয়ানি? হোটেলে নতুন চিকেনের আইটেম তৈরি করা হয়নি। আজকে মালিককে গিয়ে বাম্বু চিকেন তৈরি করার কথা বলবো। বাম্বু বিরিয়ানি যখন হতে পারে তাহলে বাম্বু চিকেন তো নিশ্চয়ই হবে। কিছুক্ষণ পর ডাক্তার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অমৃতা যেই হোটেলে কাজ করত সেখানে মালিকের কাছে গিয়ে তার মায়ের চিকিৎসার জন্য সে টাকা ধার চায়, কিন্তু সেও টাকা দিতে অস্বীকার করে। আমি আপনার হোটেলের জন্য এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে গেলাম, আর আজকে আপনি আমাকে সাহায্য করছেন না? আমি চাইলেই কিন্তু আপনার হোটেলের কাজ ছেড়ে দিতে পারি। তুমি চাইবে কি? আমি নিজে থেকেই বলছি, তোমাকে আর কাজে আসতে হবে না। তোমার চিকেনের নানান রকম আইটেম আমার লোকেরা সব শিখে ফেলেছে, তাই তুমি কাজ ছেড়ে দিলেও আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো? অমৃতা একেবারেই নিরাশ হয়ে সেখান থেকে চলে আসে। সে কোথা থেকে টাকা পাবে, কিভাবে তার মায়ের চিকিৎসা করাবে, কিছুই ভেবে পাচ্ছিল না সে। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে সে দেখে সঙ্গীতা ও মায়া তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তোরা কিছু মনে করিস না রে, আসলে কালকে আমার মায়ের শরীর অসুস্থ শুনে আমি তাড়াহুড়ো করে হসপিটালে যাচ্ছিলাম, আর তাই তোদের কোনো কথার উত্তর দিতে পারিনি। হ্যাঁ আমরা জানি, আর তাই সকাল সকাল তোর বাড়িতে সাহায্য করার জন্য এসেছি। দেখ প্লিজ, তুই প্রতিবারের মতো না করবি না। এখন তোর অসুবিধা, তুই টাকাটা নিয়ে নে। না রে বোন, আমি তোদের থেকে টাকা নিতে পারবো না। আসলে বন্ধুত্বে টাকার হিসেব চলে এলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, আর আমার অতটাও সামর্থ্য নেই যে আমি তোদের কাছ থেকে টাকা ধার নেওয়ার পর সেটা মেটাতে পারবো। তবে হ্যাঁ, তোরা যদি আমার উপকার করতে চাস তাহলে আমাকে একটা জিনিস দিতে পারিস। তুই নির্দ্বিধায় বল, যেভাবেই হোক তোকে সাহায্য করতেই হবে, আর সেই জন্যই এই দুঃসময়ে তোর কাছে এসেছি। সঙ্গীতা, তুই আমাকে তোর ফার্মের কিছু মুরগি দিতে পারবি? আমি চিকেন রান্না করে বিক্রি করব, তাও আবার ওই বেয়াদব হোটেল মালিকের হোটেলের সামনেই। হ্যাঁ রে অমৃতা, আমি নিশ্চয়ই দেব, তুই চিন্তা করিস না। আর মায়া, তুই আমাকে ছোট ছোট কিছু বাঁশের টুকরো দিতে পারবি? বাঁশের টুকরো? বাঁশের টুকরো নিয়ে কি করবি রে? ও বুঝলাম, চিকেন রান্না করার জন্য তো জ্বালানি লাগবে, কি তাই তো? না রে, আমি জ্বালানির জন্য বাঁশ চাইছি না। আমি আসলে তোদের দুজনের কাছ থেকে চিকেন আর বাঁশ নিয়ে একটা নতুন আইটেম রান্না করব বলে ঠিক করেছি। সেটা হলো বাম্বু চিকেন। এটা শুনে তারা অবাক হয়ে যায়। কি, বাম্বু চিকেনটা আবার কি জিনিস? সত্যি
তোর মাথা থেকে কি সব জিনিস বেরিয়ে আসে? এটার নাম শুনেই তো খুব ইউনিক বলে মনে হচ্ছে। কি জানি বাবা, আমি কখনো বাম্বু চিকেন খাওয়া তো দূরের কথা, নামও শুনিনি। তবে তুই তৈরি করবি যখন, এটা খেতে নিশ্চয়ই সুস্বাদু হবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা আজকেই তোকে বাঁশ আর মুরগি দিয়ে যাব। সঙ্গীতা ও মায়া তাদের কথা অনুযায়ী সেদিনই বাঁশ ও মুরগি দিয়ে যায়। অমৃতা বাঁশগুলোকে তার প্রয়োজন মতো ঠিকঠাক সাইজ করে কেটে নেয় এবং তার ভিতরে মুরগির মাংস এবং প্রয়োজনীয় মশলা সামগ্রী দিয়ে সেগুলোকে এক এক করে উনুনের উপর বসিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর বাঁশগুলো পুড়ে গিয়ে তার মধ্যে বাম্বু চিকেন তৈরি হয়ে যায়। বাম্বু চিকেন থেকে খুবই দারুণ গন্ধ বের হচ্ছিল, আর সেগুলোকে দেখে মনেই হচ্ছিল যে খেতে খুব সুস্বাদু হয়েছে। অমৃতা প্রথমে বাম্বু চিকেন সঙ্গীতা এবং মায়াকে খেতে দেয়। বাহ, তোর বাম্বু চিকেন খুবই সুস্বাদু হয়েছে। আমি এরকম সুস্বাদু চিকেন আমার জীবনে কখনোই খাইনি। হ্যাঁ অমৃতা, সঙ্গীতা ঠিকই বলছে, তোর বাম্বু চিকেন সবাই পছন্দ করবে, দেখিস। অমৃতা কালীপদ বাবু চিকেন 7 হোটেলের সামনেই ঠেলাগাড়ি নিয়ে বাম্বু চিকেন বিক্রি করা শুরু করে দেয়। সে বাম্বু চিকেন বলে চিৎকার করতে থাকে। কালীপদ বাবুর হোটেলে আগত সমস্ত কাস্টমার বাম্বু চিকেনের নাম শুনে কৌতূহলবশত অমৃতার ঠেলার কাছে ছুটে আসে। সকলে তার বাম্বু চিকেন খেয়ে খুব প্রশংসা করে। এসব দেখে কালীপদ বাবুর খুব রাগ হয়। এই মেয়ে, তুমি তো খুব সাংঘাতিক। কালকেই বলছিলে যে মায়ের চিকিৎসার জন্য টাকা নেই, আর আজকে তুমি বাম্বু চিকেনের ব্যবসা শুরু করে দিলে। তুমি এত টাকা বুঝি পেলে কোথা থেকে? আমি তো তোমাকে মাত্র 2000 টাকা করে মাসে দিতাম। কারণ সবাই আপনার মতো নির্দয় নয়, আপনি শুধুই মানুষকে ঠকাতে জানেন। আপনিও দেখুন, এবার আপনার হোটেলের সমস্ত কাস্টমার এখন আমার ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কালীপদ রাগ করে সেখান থেকে চলে যায়। কয়েকদিনের মধ্যেই অমৃতার ব্যবসা ফুলে ফেপে উঠেছিল। সে তার মায়ের চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে। অমৃতা, মায়া ও সঙ্গীতাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। এতদিনে তাদের কাছ থেকে সে মুরগি ও বাঁশ নিয়েছিল, সব টাকা অমৃতা তাদেরকে ফেরত দিয়ে দেয়। শুধু তাই নয়, অমৃতা প্রত্যেক দিন তার 2 বন্ধুর কাছ থেকে মুরগি এবং বাঁশ নিয়ে তার নিজস্ব ব্যবসা চালাতো বলে অমৃতার ব্যবসার সঙ্গে সঙ্গে সঙ্গীতা এবং মায়ার ব্যবসাও ফুলে ফেপে উঠেছিল। 3 বন্ধু মিলে পরবর্তীকালে একটা বাম্বু চিকেন স্পেশাল রেস্টুরেন্ট ওপেন করে।